দেখুন, আর যাই হোক, ধর্ম যখন ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানে এসেছে, তখন চতুর্দিকে যে অশান্তির বাতাবরণ তা খুব স্পষ্ট হয়ে গেছে। ধর্ম যে পেট ভরাবে না তা স্পষ্ট হয়ে গেছে, উল্টে ধ্বংস করে দেবে ধর্মকে ব্যবহার করে এই রাজনীতি, তা স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাদের পেটে সত্যিকারের ভাত নেই ওদের কথা কে বলবে? যারা ধর্মের গান গাইছেন, রাজধানীর পথে এবার চাকরিহারারা, আমি ওদের কথা বলছি। ওদেরও তো প্রতিবাদ। এবার রাজধানী দিল্লির বুকে যন্তর মন্তরে ধর্ণা অবস্থান কর্মসূচি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার ইচ্ছা চাকরিহারাদের একাংশের। চাকরিহারাদের ভাঁওতা দিচ্ছেন কিছু মানুষ। একটু আগে কথা বলছিলাম বিকাশ ভট্টাচার্যের সঙ্গে, তিনি এই কথাই বললেন, দিগ্ভ্রান্ত চাকরিহারারা। যার পেটে ভাত নেই তার আর দিগ্ভ্রান্ত না হয়ে উপায় কি বলুন বিকাশবাবু? নিজেদের দাবি নিয়ে এবার দিল্লি চলেছেন শিক্ষক শিক্ষিকারা। সেই জায়গা থেকে আজকে ধর্মতলা থেকে এই বাস ছাড়া হবে এবং সেখানে যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন ও শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা চলেছেন দিল্লির উদ্দেশ্যে। সুপ্রিম রায়ে 26,000 চাকরি বাতিলের পর থেকেই কলকাতার পথে চাকরিহারারা। কসবায় লাঠিচার্জের ঘটনা ঘিরে উত্তাল হয়েছে রাজ্য। পাশাপাশি এসএসসি ভবনের সামনেও অনশন করেছেন কয়েকজন চাকরিহারা। ধর্মতলায় শহীদ মিনার চত্বরেও অবস্থান আন্দোলন হয়েছে। এবার দিল্লি চলো। এবার রাজধানীর পথে চাকরিহারাদের প্রতিবাদ। দিল্লির যন্তর মন্তরে ধর্ণা অবস্থান কর্মসূচি করবেন তারা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন চাকরিহারারা। আমাদের সাথে কি ধরনের একটা ছেলে খেলার মতন অবিচার করা হয়েছে। আমাদের দুর্নীতি করলো কেউ, দুর্নীতি করে চাকরি পেলো কেউ, আর তার জায়গায় ডুবতে হচ্ছে আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। তো সেই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাইছি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সোমবার বাসে চড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন 60 জন চাকরিহারাদের একাংশ। আরও বেশ কয়েকজন ট্রেনে করেও বুধবার দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে যোগ দেবেন। যদিও চাকরিহারাদের দিল্লি যাওয়াকে ভাঁওতা বলে জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যারা দিল্লি যাচ্ছেন বা যারা এদের পরামর্শ দিয়েছেন সকলেই ভ্রান্ত পথের পথিক। মনে রাখতে হবে যে যারা মামলা করেছেন আবেদনকারী, তারা কিন্তু দাবি করছেন যে তারাও যোগ্য। তাদের যদি ঠিকমতো নির্ণয় করা হতো তাহলে তারাও নির্বাচিত হতেন এবং তারাও শিক্ষকের চাকরি পেতে পারতেন। কিন্তু গোটা প্রক্রিয়াটাকে দুর্নীতির মধ্য দিয়ে করার ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়াটাকেই আদালত বাতিল করে। নাটক বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তৃণমূলের দালালরা যাচ্ছে, ও সব ড্রামাবাজি জানা আছে। ও দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 8 ফুট। সমাধান কোনো কিছু সমাধান মমতার কাছে। যদি আপনি যান দেখবেন প্রতিদিন 20-30টা আলাদা সংগঠন বিক্ষোভ দেখা। দিল্লিতে ধর্ণা ছাড়াও কলকাতাতেও লাগাতার কর্মসূচি রয়েছে চাকরিহারাদের। 22 এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন চাকরিহারারা। 23 এবং 28 এপ্রিল রাস্তায় নেমে চলবে প্রতিবাদ বিক্ষোভ। যারা যোগ্য চাকরিহারা তাদের যাতে সেই মর্যাদা ফিরিয়ে দেওয়া হয় সেই দাবি তারা রাখবেন একেবারে দিল্লির বুকে দাঁড়িয়ে। প্রতিদিনের মতোই কিছু খবর রেখে দিই, এক ঝলকে আপনাকে দেখাবো বলে। দেখুন আজ মুর্শিদাবাদ কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা। গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আছে, তবে আইন নিজের হাতে নয়, প্ররোচনায় পা দেবেন না। কালীঘাটের স্কাই ওয়াকের উদ্বোধন করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইন প্রতিবাদের আজ অগ্নিগর্ভ ভাঙর, আক্রান্ত পুলিশ, বাইক গাড়িতে আগুন, পুলিশের ধরপাকড়। মৌলালী মোড়েও তুলকালাম, নওশাদের প্ররোচনায় আগুন, তোপ শওকতের। ওয়াকফ আছে, নতুন করে উত্তেজনা শামশেরগঞ্জের জাফরাবাদে। আমবাগান থেকে ছোড়া হলো ইট পাটকেল, পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ।
মুর্শিদাবাদে অশান্তি নেপথ্যে বহিরাগতরা, জল্পনা উস্কে দিলেন খোদ তৃণমূল বিধায়ক। বাইরের লোক এসে অশান্তি করছে মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। আমার প্রতিজ্ঞা, যা বলবো সত্যি বলবো। 150 জন চাকরিহারা যখন দিল্লির পথে, এই আশা নিয়ে দিল্লির বুকে যদি তাদের দাবি দেওয়া তুলে ধরা যায়, তাহলে হয়তো তারা চাকরিটা পাবেন। বিশেষ করে যারা যোগ্য তারা এটা ভাবছেন। আচ্ছা, সত্যি কি এটা হবে? আইনে কি সেরকম কোনো অবকাশ আদৌ আছে, নাকি শুধুই রাজনীতির গঙ্গা দিয়ে জল বয়ে যাবে? চলুন এই সব কিছু নিয়ে একটু কথা বলি। মূলত যারা কখনো চাকরি প্রার্থী এবং চাকরি হারাদের হয়ে আদালতে লড়াই করেছেন, যাদের মধ্যে অন্যতম নাম সিপিআইএম নেতা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। পিউ কথা বলছি। বিকাশবাবু, আপনিও জানেন 150 জন চাকরিহারা যারা দিল্লির যন্তর মন্তরে অবস্থান করবেন, এই সংকল্প নিয়ে তারা পৌঁছলেন। এখানে অনশন শুরু করেছিলেন বেশ কয়েকজন, তারা তুলে নিয়েছেন, কিন্তু আন্দোলনটা চলছে। হ্যাঁ, তাদের একটা বড় অংশের তীর শাসকের দিকে, কিন্তু বড় অংশের তীর আপনার দিকেও, যে আসলে আপনারা ওদেরকে সামনে রেখে রাজনীতির ইচ্ছা পূর্ণ করছেন, ওদের কোনো আখেরে লাভ হচ্ছে না। প্রশ্ন হচ্ছে যে যারা দিল্লি যাচ্ছেন বা যারা এদের পরামর্শ দিয়েছেন, সকলেই ভ্রান্ত পথের পথিক। মনে রাখতে হবে যে যারা মামলা করেছেন, আবেদনকারী, তারা কিন্তু দাবি করছেন যে তারাও যোগ্য। তাদের যদি ঠিকমতো নির্ণয় করা হতো তাহলে তারাও নির্বাচিত হতেন এবং তারাও শিক্ষকের চাকরি পেতে পারতেন। কিন্তু গোটা প্রক্রিয়াটাকে দুর্নীতির মধ্য দিয়ে করার ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়াটাকেই আদালত বাতিল করে দিয়েছে। এটা আদালত হঠাৎ কিন্তু বাতিল করেনি। যারা আজকে আন্দোলন করছেন প্রত্যেকের প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু বুঝতে হবে যে সহানুভূতির ওপরেও হচ্ছে কিন্তু মৌলিক নীতিবোধ, সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক মূল্যবোধ, এই সমস্তটাই বিচার করতে হয়। যে দেশে লক্ষ লক্ষ যোগ্য মানুষ বসে আছেন, যারা আশা করছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে চাকরি পেতে পারেন, তারা যখন বঞ্চিত হন তারা আদালতে যান। এখানে আমাদের কোনো ব্যক্তিগতভাবে রাজনৈতিক বা ব্যক্তিগত সুবিধা অসুবিধা কিছু নেই। যারা এই কথাটা বলছেন, খুব বিনয়ের সঙ্গে বলতে হয়, তারা হয়তো দিকভ্রান্ত, পথভ্রষ্ট, তারা কোনো একটি রাজনীতির শিকার হয়ে এই কথাটা বলছে। আমরা আইনজীবীরা সওয়াল করেছি, কোর্টের কাছে এই কথা প্রমাণ করার চেষ্টা করেছি যে নির্ণয় প্রক্রিয়াটা অত্যন্ত দুর্নীতিমূলক হয়েছে এবং যারা যোগ্য, যাদের যোগ্যতা নির্ণয় করা উচিত ছিল তা নির্ণয় করা হয়নি। 22 লক্ষ মানুষ কিন্তু সেই পর্যায়ে আছেন। আদালত সমস্ত দিক বিবেচনা করেছেন। যারা আজকে রাস্তায় আছেন তাদের কথা শুনেছেন, তাদের আইনজীবীদের কথা শুনেছেন, বহু প্রথিতযশা আইনজীবীদের তারা নিয়োগ করেছেন। সমস্ত বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মনে রাখবেন যে এই ডিভিশনটা তৈরি হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে। সুতরাং এই মামলা সুপ্রিম কোর্টে যাতায়াত করেছে বহুবার। তার নির্দেশে একটা বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি হলো। সেই ডিভিশন বেঞ্চ তারা সমস্ত পর্যালোচনা করে 17টা কারণ দেখিয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে। এক্ষেত্রে আমার বা আমাদের কোনো উদ্দেশ্য আছে যারা ভাবছেন, তারা আবারও বলি দিকভ্রান্ত, এছাড়া আর কিছু নন। অন্য রাজনৈতিক কোনো একটা গোষ্ঠী বা কোনো ইনক্লিনেশন পলিটিক্যাল থাকতে পারে, এভাবে দাগিয়ে দেওয়াটা সোজা। কিন্তু রায় বেরোনোর পর আমরা যখন একের পর এক চাকরিহারার সামনে আমাদের জি 24 ঘন্টার বুম ধরছিলাম, তাদের ওই সময়ের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, তাদের বুক ফাটা আর্তনাদ কোথাও যেন গিয়ে আছড়ে পড়ছিল আপনার নামটাকে সামনে রেখে, যে আপনারা তাহলে এতদিন করলেন কি? ওদের হয়তো লড়লেন, আপনারা এত সওয়াল জবাব করলেন, যা অভিযোগ সেগুলো রাজ্যের বিরুদ্ধে ছিল, কিন্তু দিনের শেষে ওদের হাতে পেন্সিল ছাড়া কিছু নেই, বাকি রাজনীতি যেমন ছিল তেমন আছে। আবারও বুঝতে হবে যে সকলেই চাকরি প্রার্থী, তাদের নিয়োগপত্র দেওয়ার দায়িত্ব, যোগ্যতা মান নিরীক্ষণ করার দায়িত্ব, নির্ণয় করার দায়িত্ব রাজ্য সরকারের। সুতরাং সমস্ত ভুল ত্রুটি তা রাজ্য সরকারেরই হবে। এখন কেউ যদি ভুল কাজে শিকার হন, সেজন্য তাকে, যারা ভুল করেছেন তাদের বিরুদ্ধেই তাদের আন্দোলন বা ক্ষোভ দিক নির্দেশ করতে হবে। তারা যদি মনে করেন কেন আপনি যারা বঞ্চিত বলে দাবি করছেন তাদের হয়ে সওয়াল করতে গিয়ে
এমন সওয়াল করলেন যে সওয়ালে আমাদের চাকরি চলে গেল, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা নয়। আজকে আপনারা যদি আমাকে নিয়োগ করতেন আপনাদের পক্ষে কথা বলার জন্য, আমি কি আদালতে গিয়ে মাঝপথে দাঁড়িয়ে পড়তাম যে না এর সুবিধা হবে ওর অসুবিধা হবে তাই সেভাবে রায় করো? আসলে তৃণমূল কংগ্রেস তারা প্রত্যক্ষভাবেই চেয়েছেন এই ব্যাপারটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত আমার প্রতি বিদ্বেষ তৈরি করা এবং তাকে কেন্দ্র করে সিপিআইএম এর প্রতি বিদ্বেষ তৈরি করা। যারা বলছেন স্বতঃস্ফূর্ত, তারা কেউ স্বতঃস্ফূর্ত নন, কেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর থেকেই তারা এই ধরনের গুঞ্জন তৈরি করেছেন। সুতরাং তাকে স্বতঃস্ফূর্ত আবেগ বলে সহানুভূতি দেওয়াটাও বোধহয় আমার মনে হয় ঠিক নয় এবং নৈতিকও নয়। তাহলে কি আপনার মতে আর কোনো সম্ভাবনা নেই চাকরিহারাদের, অন্তত যোগ্য কোটানকোট চাকরিহারাদের চাকরি ফিরে পাওয়ার? আমার বুদ্ধিতে নেই। এখন ওরা চেষ্টা করবেন, চেষ্টা করতেই পারেন, চেষ্টা করে যদি কিছু সুরাহা পান আমিও খুশি হব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।